আসসালামু আলাইকুম। রাজধানী এটিএল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহজাদা বেগম, প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বীমা ব্যবসা শিক্ষা বিভাগ। আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পত্রের। আচ্ছা, দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে আমি তোমাদের এই টিউটোরিয়ালটি বিগত কয়েকটি ক্লাসে দিয়েছি। তো আজকে আমি ওই অধ্যায় থেকে বিনিময় বিল অঙ্গীকার পত্র কাকে বলে সেটা আলোচনা করতে যাচ্ছি। তো বিনিময় বিলটা কি? তোমরা যেমনটি জানো, এই অধ্যায় কিন্তু চেক, বিনিময় বিল, অঙ্গীকার পত্র এই তিনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সমন্বয়ে গঠিত। তিনটি হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো বিনিময় বিলটা কি? বিনিময় বিল হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যেটা কিনা অন্যান্য সকল যে ঋণের দলিলগুলো রয়েছে, চেক, অঙ্গীকার পত্র, এটার মতো ব্যবহৃত হয়। তবে এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি সংজ্ঞাটা যেমন আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সংজ্ঞাটা কি বলেছে, যে বিনিময় বিল হচ্ছে ক্রয়কৃত পণ্যমূল্য পরিশোধের জন্য একটা পরিশোধ করার জন্য হস্তান্তরযোগ্য একটা ঋণের দলিল, যা কিনা অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এটা সাধারণত অভ্যন্তরীণ ও বৈদেশিক দুটি ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। তো বিনিময় বিল কি? সাধারণত বিনিময় বিল হলো এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটি বিনিময় বিল কি? বিনিময় বিল হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল হলো এক ধরনের যোগ্য ঋণের, এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এর মাধ্যমে সাধারণত ক্রয়কৃত পণ্য বিক্রয় মূল্য পণ্য পরিশোধ করা হয়ে থাকে। এটি কি? এটি হচ্ছে দেশের অভ্যন্তরে বিদেশে সর্বত্র জায়গায় এই বিনিময় বিলটি ব্যবহৃত হয়ে থাকে। বিনিময় বিল হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এর মাধ্যমে ক্রয় ধারে যদি কোনো ক্রয় বিক্রয় করা হয়, ধারে ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে সাধারণত আমরা কি করি? ধারে ক্রয় বিক্রয় করে থাকি। তো ধারে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধ করা যায়, যা অভ্যন্তরীণ, যা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বৈদেশিক দেনা পাওনা নিষ্পত্তিতে, দেখো আমি লিখছি, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ আমদানি রপ্তানি। বৈদেশিক বাণিজ্য বলতে আমদানি রপ্তানিকে বুঝিয়ে থাকে। তো আমদানি রপ্তানির থেকে যে সৃষ্টি হয় লেনদেন ও পারস্পরিক পারস্পরিক যে সমঝোতা সৃষ্টি হয়, পারস্পরিক
দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণত যে আন্তর্জাতিক বা আমরা যেটাকে বলি বৈদেশিক বাণিজ্য কি হতে পারে? আমদানি রপ্তানি। তো আমদানি রপ্তানি থেকে সৃষ্ট যে লেনদেন, সে লেনদেন বা পারস্পরিক যে দেনা পাওনা সেটা নিষ্পত্তির ক্ষেত্রে বিনিময় বিল ব্যবহৃত হয় হয়ে থাকে। দেখো এখানে এই যে বিনিময় বিল সংজ্ঞাটা কি, বিনিময় বিলের সংজ্ঞাটা আমি সংক্ষেপে লিখে দিয়েছি। বিনিময় বিল হলো এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যেটা কিনা চেকের মতোই। এর মাধ্যমে ধারে ক্রয়কৃত বা ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা যায়, যা তুমি শুধু ধারে ক্রয় বিক্রয় করবে, সেই ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে তুমি পণ্যের মূল্য পরিশোধ করতে, যেটা কিনা দেশের অভ্যন্তরে হতে পারে অথবা বৈদেশিক বাণিজ্য হতে পারে। যেমন আমদানি রপ্তানি, আমরা বিদেশ থেকে আমাদের দেশের বাইরে থেকে আমরা কি করি, অনেক কিছু আমদানি করে থাকি, আবার আমাদের দেশের অনেক কিছু আমরা বাইরের দেশে কি করি, রপ্তানি করে থাকি। তো আমদানি ও রপ্তানির ক্ষেত্রে যে লেনদেনটি হয়ে থাকে, সেই লেনদেনের পারস্পরিক যে দেনা পাওনা সেটা নিষ্পত্তির ক্ষেত্রে এই বিনিময় বিলটা ব্যবহৃত হয়ে থাকে। তার মানে এই সংজ্ঞাটা থেকে তোমরা কি জানতে পারলে? এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম বিনিময় বিল কাকে বলে, বিনিময় বিলের বৈশিষ্ট্য। সংজ্ঞাটি একটু দেখো। বিনিময় বিল হলো এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটা একটা বৈশিষ্ট্য কি, হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তারপর এটা কিন্তু ধারে পণ্য ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে, তার মানে কি, এটা পণ্য মূল্য পরিশোধের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। এখানে কিন্তু কোথাও যে এই যে কি বলেছে দেখো, কোনো কিছু আমদানি রপ্তানি বলেছে কিন্তু পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে। তার মানে ধারে যদি ক্রয় বিক্রয় করা হয় কোনো কিছু, আমি বিক্রয় করলে সেক্ষেত্রে আমি টাকা পাবো, আর ক্রয় করলে আমি টাকা পরিশোধ করব। তাহলে ধারে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে যে পণ্যের মূল্যটা পরিশোধ করতে হয়, এটার ক্ষেত্রে বিনিময় বিলটা ব্যবহার করা হয়, যেটা কিনা দেশের অভ্যন্তরে হতে পারে, আবার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও হতে পারে। আমি আমাদের দেশ থেকে অনেক পণ্য বাইরের দেশে আমদানি করতে পারি অথবা রপ্তানি করতে পারি। আমাদের দেশের অনেক পণ্য আমরা বাইরের দেশে কি করি, আমরা রপ্তানি করে থাকি। তো আমদানি করি যখন আমাদের দেশের কোনো পণ্য আমরা বাইরের দেশে, যেমন আমাদের দেশের গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো রয়েছে, আমাদের দেশের গার্মেন্টসের যে কাপড়, সে কাপড় কিন্তু আমাদের বৈদেশিক বাজারে প্রচুর চাহিদা। তো আমরা গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের অনেক প্রোডাক্ট বাইরের দেশে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমদানি রপ্তানি উভয়ই হচ্ছে। আবার আমরা বাইরের দেশ থেকে বড় বড় মেশিন আমাদের দেশে যেগুলো দরকার, সেই সকল জিনিসপত্র কিন্তু আমরা কি করছি, আমাদের দেশে আমদানি করছি। তাহলে এই যে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য সৃষ্টি হচ্ছে, এই লেনদেনটা নিষ্পত্তি করতে বিনিময় বিলটা ব্যবহৃত হয়। তাহলে এটা কিসের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অথবা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় বিল ব্যবহৃত হয়। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি পেলাম, আমদানি রপ্তানির ক্ষেত্রে বিনিময় বিল হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটি ক্রয়কৃত পণ্য, ধারে ক্রয়কৃত পণ্য মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই যে ধারে পণ্য পরিশোধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরেকটি বৈশিষ্ট্য, এটা দেশের বৈদেশিক এবং অভ্যন্তরীণ। সাধারণত যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেই, যেমন আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে আমরা বিনিময় বিল ব্যবহার করে থাকি। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে আমাদের কিন্তু এটা এমসিকিউ আসতে পারে যে বৈদেশিক বাণিজ্যে ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে কোন ঋণের দলিলটি ব্যবহার করা হয়। যদি বলা থাকে চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, অন্যান্য ধরনের কিছু, তাহলে আমরা কি উত্তরটি দিব, অবশ্যই বিনিময় বিল। তো এই সংজ্ঞাটা কি আমরা দেখতে পাচ্ছি। এবার আসি বিনিময় বিলের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এক নম্বর বৈশিষ্ট্য,
বৈশিষ্ট্য। বিনিময় বিলের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য কি? এটি আমাদের একটি ঋণের ধারে পণ্য ক্রয় বিক্রয় ধারে ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধে ব্যবহৃত হয়। এটি কিন্তু যে ধারে ক্রয় বিক্রয় করা হয় পণ্য, সেই পণ্যের মূল্য বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। সাধারণত বিনিময় বিলে দেনাদারের ওপর এই বিলটি প্রস্তুত করা হয়ে থাকে। এই বিলটি প্রস্তুত করা হয়। সাধারণত দেনাদার যে তার উপরে কিন্তু এই বিলটি, এই দলিলটি প্রস্তুত করা হয়ে থাকে। বিনিময় বিল একটি অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ। এটা কিন্তু একটি শর্তহীন নির্দেশ। এটি শর্তহীন নির্দেশ বা আদেশ। শর্তহীন নির্দেশ বা আদেশ বলা যায়, ঠিক আছে? তাহলে বিনিময় বিলের কিন্তু আমি অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো বইয়ে নেই, আমি কিন্তু তোমাদের নোট করে দিচ্ছি, তোমরা নোট করে সুন্দর করে নোট করে ফেলবে। বিনিময় বিল ধারে ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধে ব্যবহৃত হয়। দেনাদারের উপর এটি বিলটি প্রস্তুত করা হয়ে থাকে। সাধারণত যে দেনাদার, যাকে আমি টাকাটি প্রদান করব, প্রদেয় হিসাব যেটাকে বলা হয়, সে দেনাদারের ওপর এই বিলটি সাধারণত প্রস্তুত করা হয়ে থাকে। এটি শর্তহীন নির্দেশ, যেটা কিনা আদেশ বলা হয়। আর এটি আদেষ্টাকৃত, এটি সাধারণত 4টি পক্ষ থাকে। সাধারণত 4টি পক্ষ থাকে। বিনিময় বিলের সাধারণত কয়টি পক্ষ থাকে? 4টি পক্ষ থাকে। কি কি? একটা হচ্ছে আদেষ্টা, আর আরেকটা হচ্ছে আদৃষ্ট, আদেষ্টা, আদৃষ্ট, প্রাপক, আর লাস্ট ওয়ান হচ্ছে স্বীকৃতিকারী। দেখো এখানে এটি সাধারণ পক্ষ হচ্ছে কয়টি? 4টি। আদেষ্টা, যিনি নাকি বিনিময় বিলটি প্রস্তুত করে। আদৃষ্ট, আদৃষ্টার যে আমানতকারীর ব্যাংকার, যেটাকে বলা হয় ব্যাংক, তাহলে আদৃষ্ট। প্রাপক, যার উদ্দেশ্যে, যে আমি যার দেনাদারের উদ্দেশ্যে, যাকে আমি উদ্দেশ্য করে বিলটি প্রস্তুত করেছি, তার নাম বা প্রাপক। অথবা স্বীকৃতি দানকারী। এখানে এই স্বীকৃতি দানকারীকে, স্বীকৃতি দানকারীটা সাধারণত আদৃষ্টাই হয়ে থাকে। স্বীকৃতি দানকারী হচ্ছে সে ব্যক্তি যে নাকি বিলটি প্রস্তুত করে। তাহলে স্বীকৃতি দানকারী বা আদৃষ্টা একজন হতে পারে। তাহলে দেখো স্বীকৃতি দানকারী বা আদৃষ্ট, স্বীকৃতি দানকারী বা আদৃষ্ট হচ্ছে একটি পক্ষই হতে পারে। তাহলে এই হচ্ছে বিনিময় বিলের একটি, আর এটি সাধারণত বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়। আরেকটি বৈশিষ্ট্য কি? আমদানি রপ্তানি, বৈদেশিক বাণিজ্যে আমদানি রপ্তানি ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণত এটি বৈদেশিক বাণিজ্য, যেটা কিনা আমরা বলি আমদানি রপ্তানি, সেই আমদানি রপ্তানির ক্ষেত্রে এই বিনিময় বিলটি প্রস্তুত করা হয়ে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই 5টা বৈশিষ্ট্য সাধারণত তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে পাবে। তারপর আমি নোট করে দিয়েছি, তোমরা নোট করে ফেলবে। ধারে ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধে বিনিময় বিল ব্যবহৃত হয়। দেনাদারের ওপর এই বিলটি প্রস্তুত করা হয়ে থাকে। এটি শর্তহীন একটি নির্দেশ বা আদেশ। এটি সাধারণত 4টি পক্ষ থাকে: আদৃষ্টা, আদৃষ্ট, প্রাপক বা স্বীকৃতি দানকারী,
স্বীকৃতিদানকারী বা আদিষ্ট হচ্ছে একই ব্যক্তি হতে পারে। বৈদেশিক বাণিজ্য যেমন আমদানি রপ্তানি থেকে সৃষ্ট যে লেনদেন, সেই লেনদেন নিষ্পত্তির জন্যই এই বিনিময় বিলটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমাদের এই বিনিময় বিলের বৈশিষ্ট্য থেকে কিন্তু আমরা বিনিময় বিলের সুবিধা পাবো। বিনিময় বিল কাকে বলে সেটাও লিখতে পারবো। তো বিনিময় বিলের বৈশিষ্ট্য ভালো করে পড়ে ফেলবে, এতে তোমাদের সুবিধা এবং সংজ্ঞাটা সুন্দর করে মুখস্থ হয়ে যাবে। পাশাপাশি আমরা যে বিষয়টি লক্ষ্য করি, বেশিরভাগ বোর্ড প্রশ্নে আসে বিনিময় বিল ও অঙ্গীকার পত্রের পার্থক্য। আমি এখনই পড়াবো অঙ্গীকার পত্র বিনিময় বিলের পার্থক্য। তো এই বৈশিষ্ট্যটা ভালো করে জানা থাকলে পার্থক্য তুমি পারবে লিখতে। তো আমি এখন চলে যাচ্ছি অঙ্গীকার পত্রে। আমি অঙ্গীকার পত্রে চলে যাচ্ছি। অঙ্গীকার পত্রটি কি? অঙ্গীকার পত্র হচ্ছে দেনাদার পাওনাদারের জন্য প্রস্তুতকৃত একটি ঋণের দলিল। এটা একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যেটা কিনা দেনাদার পাওনাদারের জন্য প্রস্তুত করে থাকে। এমন একটি পত্র যে পত্রে অঙ্গীকার করা হয় যে আমার অর্থ যাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি প্রাপক হিসেবে, তাকে আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার করছি। এখানে নির্দেশ না, অঙ্গীকার করছি। তাহলে এখানে কি হয়, এটি একটি লিখিত ঋণের দলিল, যেটাকে আমরা প্রতিশ্রুতি পত্র বলতে পারি। অঙ্গীকার পত্রকে আমরা কি বলতে পারি? প্রতিশ্রুতি পত্র বলা হয়ে থাকে। তো প্রতিশ্রুতি পত্র বা অঙ্গীকার পত্র একই জিনিস। সেটা কি? সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর কোনো কিছু প্রদান করার প্রতিশ্রুতিকে অঙ্গীকার পত্র বলা হয়ে থাকে। তাহলে অঙ্গীকার পত্রটি কি? সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তি বা তার প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর কোনো কিছু প্রদান করার যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি, সেটাকে বলা হয় অঙ্গীকার পত্র। এখানে আমি আমার প্রতিষ্ঠান বা আমি নিজে কোনো ব্যক্তিকে, যার আমার দেনাদার, তাকে আমি কিছু প্রদান করব। সেই দেনাদার মানে কি? পাওনাদার কর্তৃক দেনাদারকে কোনো কিছুর বিনিময়ে অর্থ প্রদান করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটাকে বলা হয় অঙ্গীকার পত্র। এখানে কিন্তু নির্দেশ দিচ্ছে না, প্রতিশ্রুতি দিচ্ছে, ওয়াদা করছে, যেটাকে বলা হয়। তো প্রতিশ্রুতি হচ্ছে দিচ্ছে, মৌখিক দিলে হবে না, সেটা অবশ্যই হতে হবে কি? লিখিত। তাহলে এটার বৈশিষ্ট্যটা কি দেখো। লিখিত প্রতিশ্রুতি, অবশ্যই যে প্রতিশ্রুতিটা দিবে সেটা থাকবে লিখিত। তারপর এই প্রতিশ্রুতিটা যে দিবে তার এবং যে প্রতিশ্রুতি দাতা বা প্রস্তুতকারক, এই দুইজনেরই কি থাকবে? এটি প্রস্তুতকারক ও প্রতিশ্রুতি দাতার স্বাক্ষর থাকবে। তার মানে লিখিত স্বাক্ষর থাকবে দুইজনেরই, কার? প্রস্তুতকারক ও প্রতিশ্রুতি দাতার, যেটাকে আমরা বলতেছি পাওনাদার। তো প্রস্তুতকারক ও দাতার স্বাক্ষর থাকবে। যেমন আমি একটি কোম্পানির প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি
প্রতিশ্রুতি দিচ্ছি, আমার প্রতিশ্রুতিতে টাকা দেওয়া হচ্ছে, তাহলে আমি তাকে প্রতিশ্রুতি দিচ্ছি অর্থ প্রদানের, তাহলে আমার মানে প্রতিশ্রুতিকারকের স্বাক্ষর মানে প্রস্তুতকারকের স্বাক্ষর, এবং আমার প্রতিশ্রুতি নিচ্ছে কে, যে আমার অর্থটি গ্রহণ করছে, তাহলে অর্থ গ্রহণকারী মানে প্রতিশ্রুতি দাতার স্বাক্ষরও থাকতে হবে। এখানে উভয় পক্ষের স্বাক্ষর থাকতে হবে, যেটা কি লিখিত। তারপর হচ্ছে এটি একটি ঋণ পরিশোধের অঙ্গীকার। তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ উল্লেখ থাকবে। ঋণের অঙ্গীকার, অঙ্গীকার পত্র, এটি হচ্ছে একটি শর্তহীন অঙ্গীকার। বিনিময় বিলে কি ছিল? শর্তহীন নির্দেশ, আর এটা কি শর্তহীন অঙ্গীকার। তাহলে কিন্তু তোমরা দুটি পার্থক্য পেয়ে গেলে। তারপর কি, আদেশটা কেউ থাকে না, ফলে স্বীকৃতির প্রয়োজন দেখা দেয় না। এখানে আদেশটা তোমার আদৃষ্ট কেউ থাকে না, এখানে কিন্তু ব্যাংক, কোনো প্রস্তুতকারক, ব্যাংক, আমানতকারী এসব কিছুই নেই, সেজন্য এটা আদৃষ্ট নেই এখানে। তারপর হচ্ছে দেনাদার কর্তৃক এটা আইনসম্মত একটি লিখিত দলিল, যেটার সাধারণত দুটি পক্ষ থাকে। কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ থাকে, দেনাদার আরেকটা হচ্ছে পাওনাদার। দেনাদার বা পাওনাদার, দেনাদার হচ্ছে যে প্রতিশ্রুতি কারক, আর পাওনাদার হচ্ছে যাকে আমি টাকাটা দিই। পাওনাদার হচ্ছে আমি যাকে দিচ্ছি তার আমি প্রস্তুতকারক, পাওনাদার, আর দেনাদার হচ্ছে আমি যাকে অর্থ প্রদান করছি। তাহলে এখানে দুটি পক্ষ, দেনাদার পাওনাদার। প্রতিশ্রুতি দাতা, প্রতিশ্রুতি গ্রহীতা। একটা হচ্ছে প্রতিশ্রুতি দাতা আর একটা হচ্ছে প্রতিশ্রুতি দাতা, প্রতিশ্রুতি গ্রহীতা। আরো সহজ করে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয় লিখতে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দেনাদার হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা আর পাওনাদার হচ্ছে প্রতিশ্রুতি দাতা। তাহলে এর পক্ষগুলো কি কি? লিখিত প্রতিশ্রুতি, অবশ্যই প্রস্তুতকারক বা প্রতিশ্রুতি দাতার স্বাক্ষর থাকতে হবে, মানে প্রতিশ্রুতি গ্রহীতা দাতা দুইজনেরই স্বাক্ষর থাকতে হবে। এটি শর্তহীন অঙ্গীকার, পাশাপাশি এর দুটি পক্ষ, প্রতিশ্রুতি দাতা যেটাকে আমরা বলছি পাওনাদার, আর প্রতিশ্রুতি গ্রহীতা হচ্ছে দেনাদার। তাহলে এই হচ্ছে আমাদের বিনিময় বিল এবং অঙ্গীকার পত্রের মধ্যে বৈশিষ্ট্যগুলো। তো বিনিময় বিলটা আমি শিখেছি, এখন আমি অঙ্গীকার পত্রগুলো দেখা দিচ্ছি। তো অঙ্গীকার পত্রটা আবার সংজ্ঞাটা প্রথম থেকে দেখাচ্ছি। দেখো, অঙ্গীকার পত্র হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর কোনো কিছু প্রদান করার যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি, তাকে বলা হয় অঙ্গীকার পত্র। এটা সাধারণত দুটি পক্ষের সাথে গঠিত হয়ে থাকে। এটা আমরা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে না। এখানে কোনো প্রকার আদৃষ্ট থাকে না, আর এখানে এটি শর্তহীন অঙ্গীকার এটা। তো এই হচ্ছে আজকে আমার এই চ্যাপ্টার থেকে আলোচনা শেষ। আমি তারপরে এখান থেকে আরও যে সকল ইম্পর্টেন্ট টপিকগুলো আছে নেক্সট ক্লাসে আলোচনা করবো, পাশাপাশি নতুন একটি চ্যাপ্টার নিয়ে আসবো। তো তোমরা এই টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখো, বাসায় থাকো, সুস্থ থাকো, পরীক্ষা এবং জুম ক্লাসগুলো নিয়মিত অংশগ্রহণ করো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।